আরে পারুল, পারুল কতক্ষণ ঘুমিয়ে থাকবে? আরে উঠে পড় মা, কত দেরি হয়ে গেল। এসে আমাকে একটু সাহায্য করায়। বৌদি, ব্রেকফাস্ট তৈরি হয়ে গেছে। ঢোকলা তো হয়ে গেছে, এখন দিয়ে দিলেই হলো। করণের বাদাম আর দুধ ওই দেখো ওখানে রাখা আছে। বৌদি একটু তাড়াতাড়ি, ওর খুব খিদে ব্যাস, পেয়ে ব্যাস, গেছে। হয়ে গেছে। এই এই তো আরেকটু। আরে দিকে দেখো, কত বেলা হয়ে গেল, ও এখনো শুয়ে রয়েছে। আরে কোনো দিকে তো কোনো হুঁশই নেই এর। কারোর আঙুল কাটুক বা গলাই কাটুক, এর তো কোনো হুঁশই নেই দেখছি। ওঠো ওঠো। কি হয়েছে? একটা রাতও কি মদ না খেয়ে ঘুমোতে পারো না? হ্যাঁ কি, ওঠো না, দেখো কটা বাজে, আর তৈরি হয়ে নিজের ভাইয়ের সাথে কথা বলতে চাও। ওর সাথে টাকার ব্যাপারে কথা বলবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। সবাই আমাকে যেন বাড়ির কাজের লোক পেয়েছে দেখছি। ব্যাস হয়ে গেছে মা। বাস এতটুকু? বাবু বাবু এরকম করে না, তাড়াতাড়ি শেষ করো, স্ট্রং হতে হবে তো। প্লিজ 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 তাড়াতাড়ি খেয়ে নাও। আমি খাবো না মা, প্লিজ। আরে মা, তুই এসে গেছিস। দেখ মা, তুই ওকে বল তাড়াতাড়ি দুধটা খেয়ে নিতে। করণ, তাড়াতাড়ি তুই দুধটা খেয়ে নে। হ্যাঁ খাচ্ছি। আরে বাহ, কাল থেকে এই কাজটা তোর। বদমাস। দিদি চকলেট দাও না। এই নে শয়তান। ব্যাস একটাই? কত চকলেট খাবি তুই মোটু? একে তো লুকিয়ে লুকিয়ে তোর জন্য চকলেট আনি, তুই উল্টে নাটক দেখাচ্ছিস। না না, একটা না, আমার আরো চাই। আমি জানি তোমার কাছে অনেক আছে। নেই রে মোটু, সত্যি বলছি নেই। দিদি আমার চাই। আচ্ছা বাবা ঠিক আছে, আজ আমার আইএস এর মক টেস্টের রেজাল্ট। যদি আমার রেজাল্ট ভালো হয় তাহলে তোর জন্য আমি একটা বড় চকলেটের বক্স নিয়ে আসবো। ওকে চল এবার টিউশনে চল। বাই করণ। বাই। সাবধানে যাস বাবা, ঠিক আছে? বাই। পারুল এবার ওঠ। পারুল, সকাল সকাল ঘুমটা ভাঙিয়ে সকাল দিলি। সকাল নিচে ব্রেকফাস্টও রেডি আছে। তাড়াতাড়ি রেডি হয়, নিচে চলে আয়, ঠিক আছে? ও এই ব্যাপার। কলেজ প্রজেক্ট এসেছে। হ্যাঁ হ্যাঁ আমি জানি কলেজ প্রজেক্ট। তাড়াতাড়ি চলে আয়, নিচে ওয়েট করছি। কাকু, তুমি ব্রেকফাস্টের আগের ওষুধটা নিয়েছিলে? আরে ভুলে গেছি একদম। আমি জানতাম সেটা। এই নাও তোমার ওষুধ, আর এই যে ঠান্ডা চা, যেমন তুমি পছন্দ করো। আরে আমাদের মালিনী এক নম্বর, পড়াশোনাতেও প্রথম আর বাড়ির কাজেও। আর এখন তো আইএস অফিসার হয়ে যাবে। শিক্ষিত মেয়েদের এখন অনেক ডিমান্ড। তোর জন্য একটা খুব ভালো সম্বন্ধ নিয়ে আসবো আমি। কি কাকি, সব সময় বিয়ে বিয়ে আর টাকাই কি সবকিছু নাকি? আমি আইএস অফিসার হয়ে দেশে সেবা করব। হ্যাঁ, বিশাল সেবা করবি দেশের। আইএএস অফিসার হয়েই লাভ ম্যারেজ করে বরের সেবা করিস। আরে না না, লাভ ম্যারেজ কি আবার? আমরা আছি না, ভালো সম্বন্ধ দেখে ধুমধাম করে তোর বিয়ে দেব। আমি বিয়ে করব না। ভেরি গুড, আমার বিয়ে করিয়ে দাও কোনো হ্যান্ডসাম বড়লোক ছেলের সাথে প্লিজ। হ্যাঁ হ্যাঁ, ওকেই বিয়ে দিয়ে দাও। আমার না দেরি হয়ে যাচ্ছে, মক টেস্টের রেজাল্ট বেরোবে আজ। আরে অল দ্য বেস্ট তো বলো সবাই, আজকে রেজাল্ট। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ঠিক আছে, বাই বাই। হ্যাঁ হ্যাঁ ব্রেকফাস্ট করেছিস? করে নেব। বাই।
বাবা, কংগ্রাচুলেশনস, তোমার মেয়ে না আইএস এর মক টেস্টে টপ করেছে। চলো চলো এবার ভেতরে যাব, সেলিব্রেট করব, সবাইকে মিষ্টিও তো দিতে হবে। চলো বাবা। আমি খুলছি, দাঁড়াও। আচ্ছা বৌদি, খাওয়া দাওয়ার কি ব্যবস্থা সবটা হয়ে গেছে? বলো হয়। আজকের পার্টির দেখো গিফট এসেছে। গিফট? হ্যালো। হ্যাঁ হ্যাঁ, হর্ষ তোর ফোন আছে? হ্যাঁ? হ্যালো। শুন রে, তোর ছেলে করুণ আমার কাছে আছে। হ্যাঁ? যদি ওকে ঠিকঠাক দেখতে চাস তাহলে দুদিনে 3 কোটি টাকা জোগাড় কর। আর হ্যাঁ, পুলিশকে যদি খবর দিস তাহলে এখন আঙুল কেটেছি, পরে গলাটাও কেটে দেব, বুঝলি? হ্যালো হ্যালো। কার ফোন ছিল? হ্যাঁ, অপহরণ বিভিন্ন কারণে করা হয়ে থাকে, কখনো মুক্তিপণের টাকার জন্য, কখনো দেহ ব্যবসার জন্য, তো কখনো প্রতিশোধের মানসিকতা থেকে। কিন্তু করণকে কেন অপহরণ করা হয়েছিল? গুজরাটের বলসাড শহরের কাপড়ের ব্যবসায়ী হর্ষ মেহতা এবং তার পরিবারের লোকেদের এই বিষয়ে বিন্দুমাত্র আন্দাজ ছিল না যে কেউ তাদের 11 বছরের ছেলেকে দিনে দুপুরে অপহরণ করতে পারে। একটা হাসি খুশি পরিবারকে এই ঘটনা ঝাঁঝরা করে দিল। আপনার কারোর ওপর কোনো সন্দেহ, কারোর সাথে কোনো শত্রুতা? না, শত্রুতা তো কারোর সঙ্গেই নেই, কিন্তু কারবারে কম্পিটিশন আছে, কিছু লোক হয়তো হিংসে করে। আপনারা এটা কে কে ধরেছেন? আমি। শোনো, এদের ফিঙ্গারপ্রিন্টস নিয়ে নাও, ফিঙ্গারপ্রিন্টস ল্যামিনেশন নিয়ে নাও। আচ্ছা বলুন, আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার স্ত্রী হেতেল, আমার বড়দা হাসমুখ, শেফালি বৌদি, আর 2টি ভাইজি, মালিনী আর পারুল। ঠিক আছে, করণের একটা লেটেস্ট ফটোগ্রাফ আমাদের পাঠিয়ে দেবেন, আর থানায় গিয়ে আপনাকে স্টেটমেন্ট দিতে হবে। ঠিক আছে। ফিঙ্গারপ্রিন্টসগুলো ফরেন্সিকে পাঠিয়ে দাও। আর মিস্টার হর্ষ ল্যান্ডলাইনের কল রেকর্ড চেক করো যে কিডন্যাপাররা ওকে কোন নাম্বার থেকে কল করেছে। আর হ্যাঁ, ওই নাম্বারের কল রেকর্ডও বার করো। আর সেই সঙ্গে যেহেতু করণ টিউশন থেকে নিখোঁজ হয়, সেখানে গিয়েও চেক করো। আর এই বাড়িটাকে 24 ঘন্টা সার্ভেলেন্সে রাখো, মনে থাকে যেন। স্যার। কাকি, প্লিজ এরকম করে কেঁদো না, ওর কিচ্ছু হবে না, তুমি একদম টেনশন করো না। কাকু আছে তো, কাকু নিশ্চয়ই কিছু না কিছু করবে, আর পুলিশও তো আছে কাকি, তুমি এভাবে কেঁদো না। কি জানি কি অবস্থায় আছে আমার ছেলেটা। করণকে কোটায় ছেড়েছিলেন? ওই ধরুন 11টার সময় স্যার। একা? কোনো বাচ্চা যায়নি ওর সঙ্গে? না স্যার। 11টার পর আপনি কি করছিলেন? স্যার 11টার পরে আমি করণদের পরের ব্যাচকে পড়াচ্ছিলাম। আপনি চাইলে স্যার বাচ্চাদের কাছে জিজ্ঞাসা করে দেখতে পারেন। শোনো। হ্যাঁ স্যার। টিউশন থেকে বাড়ির রুটটা একটু চেক করতে হবে, যদি কেউ কিছু দেখতে পায়। গাড়ি থামাও, গাড়ি থামাও। ফটোটা একটু দাও তো। কোথায় পেলে এই সাইকেল? এখানেই পেয়েছি স্যার, আমি পরিষ্কার করছিলাম, দেখলাম, তাই এনে বের করে রাখলাম। হ্যাঁ স্যার,
করণের সাইকেল পেয়ে গেছি, জিডি রোড আর আমবাড়ির মাঝখানের রাস্তায়। গুড। ওখানে আশেপাশের লোকেদের জিজ্ঞাসাবাদ করো, হয়তো আরো কিছু জানতে পারবে। সচদেব, ইয়েস স্যার। ফরেন্সিক টিমকে ইনফর্ম করো। ওকে স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার। ওই দোকানটা একদম সামনে দেখছি, আচ্ছা, যদিও কিছু দেখে থাকে জিজ্ঞেস করা যাক। চলুন স্যার। হ্যাঁ স্যার, দুটো লোক ছিল। দুটো লোক ওই বাচ্চাটাকে গাড়িতে তুলে আম্মা বাড়ির দিকে চলে গেল। সেটা কি এই বাচ্চাটাই ছিল যাকে ওরা তুলে নিয়ে যায়? স্যার সেটা তো আমার পক্ষে সম্ভব না, কারণ অনেক দূরে ছিল তো, তাই জন্য আমি জায়গাটা মনে রাখতে পারিনি। গাড়িটা কি বলেছিলেন আপনি? সাদা রঙের, হোয়াইট। স্যার চকচকে গাড়ি তো, একটু নজর পড়েছিল আর কি। গাড়ির নাম্বারটা আপনি দেখেছেন? আগে স্যার MH এরকম কিছু ছিল। সারা শহরে খবর ছড়িয়ে দাও, প্রত্যেকটা চেকপোস্টে যেন ওর ছবি থাকে। গাড়ির নম্বর তো যে কোনো সময় বদলানো যায়। তুমি একটা কাজ করো, প্রত্যেকটা ছোট সাদা গাড়িকে থামাও আর জিজ্ঞাসাবাদ করো। আর হ্যাঁ, আম্বাবাড়ি যাও আর সেখানে গিয়েও গাড়ির ব্যাপারে খোঁজ খবর নাও। স্যার, গোকুল ব্যাংকে 30 লাখ, এবিসি ব্যাংকে 45 লাখ, আর প্রেরণা ব্যাংকে 27 লাখ। আর গয়না মিলিয়ে আরো 10 লাখ। সব মিলিয়ে 1,12,00,000। বাকিটা কোথা থেকে আসবে? পেতল, তোমার ব্যাংকের পাসবুক আর করণের এফডি অ্যাকাউন্টসের পেপার নিয়ে এসো। হ্যালো, টাকার ব্যবস্থা হয়েছে? হ্যাঁ? তোর কাছে 24 ঘন্টা আছে। আর হ্যাঁ, পুলিশের চক্করে পড়িস না কিন্তু একদম, তাহলে তোর ছেলেকে ইনস্টলমেন্টে পাঠাবো। না শোনো, আমি হ্যালো হ্যালো কি বলছে ওরা? যদি টাকার জোগাড় তাড়াতাড়ি না করতে পারি তো? না, এ নাও, সবকিছু বিক্রি করে দাও। বাড়ি বিক্রি করে দাও, গাড়ি বিক্রি করে দাও, দোকানটাও বিক্রি করে দাও, কিন্তু আমার ছেলেকে ফিরিয়ে দাও। অনেক অনেক মানত করে পেয়েছি ছেলেটাকে। তুমি বলো না আমাকে, আমার ছেলেটাকে ফিরিয়ে দেবে? রাত দিন মদ খাওয়া ছাড়া তোমার কাছে আর কোনো কাজ আছে? নিচে দেখোনি কি হচ্ছিল? হ্যাঁ, আরে নিজের ছেলের জন্য বাড়ি বিক্রি করছে ওরা। যদি বাড়িটাও চলে যায় আমরা কোথায় যাব? আচ্ছা, আমরা তো জয়েন্ট ফ্যামিলি, তাই তো? হ্যাঁ, তাহলে আমাদের জিজ্ঞাসা করা উচিত ছিল না? আমাদের সাথে পরামর্শ করা উচিত ছিল না ওদের? মনে আছে তোমার, গতবার যখন বাড়ির টাকার জন্য ওর সাথে তুমি কথা বলেছিলে, তখন ও স্পষ্ট না করে দিয়েছিল, বললো যে টাকা নেই। আর এখন দেখো, নিজের ছেলের জন্য কতগুলো টাকা জোগাড় করে ফেললো। আরে তুমি 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 টেনশন করো না, আরে হবে নাই বা কেন? আমি চেষ্টা করেছি, পয়সা এসে যাবে। আবে চুপ করে যা, না হলে কিন্তু উপরে পাঠিয়ে দেবো, বুঝেছিস? আই হালা কুত্তার বাচ্চা, চুপ কর, চুপ কর, চুপ কর। শোনাস না? হ্যাঁ শোনাস না? ভাঙুম ভাঙুম ভাঙুম। স্যার, কিডন্যাপার কাল রাতে আবার ফোন করেছিল। প্রথম আর সেকেন্ড কলটা দুটো আলাদা আলাদা নাম্বার থেকে। আর স্যার, কল রেকর্ডস থেকে এই শকিং ব্যাপারটা চোখে পড়লো। 44668877 44998577 এই নম্বরগুলো চেনেন আপনি? না। এই নাম্বার থেকে কিডন্যাপাররা আপনাকে ফোন করে, আর এই দুটো নাম্বারই আপনাদের নামে আছে, একটা আপনার নামে আর একটা ওনার নামে। আপনার ডকুমেন্টসগুলি ইউজ হয়েছে মিস্টার হর্ষ। ভাপি আর সুরাট থেকে দুটো আলাদা আলাদা সিম কার্ড নেওয়া হয়েছে আপনাদেরই নামে। আপনাদের কারোর ওপর কোনো সন্দেহ, কোনো বাড়ির লোক? আপনি নিজে কাউকে ডকুমেন্টস দিয়েছেন আর পরে ভুলে গেছেন? সে হয়তো ফেরত দেয়নি, অথবা কখনো চুরি হয়েছে? ডকুমেন্টসের কথা বলতে পারবো না, কিন্তু বাড়িতে চুরি হয়েছিল প্রায় ওই 1 মাস আগে। আমরা বাইরে গিয়েছিলাম একদিন খাবার খেতে, ফিরে এসে দেখি পেছনের দরজা খোলা, তালাটা কমজোরি ছিল, হয়তো ভেঙে ফেলেছিল। বেশি টাকা পয়সা চুরি হয়নি, তাই কমপ্লেন করিনি। যদি এর কথা সত্যি হয় তাহলে চুরিটা তো হয়েছে, কিন্তু শুধু টাকার জন্য নয়, আর ডকুমেন্টস চুরির পিছনে কোনো উদ্দেশ্য তো ছিলই। সেই জন্যই মতো 5-6 হাজার টাকা চুরি করেছে, যাতে কাউকে সন্দেহ না করা হয়। একটা ব্যাপার তো আছে সচিন,
কিডন্যাপাররা প্ল্যানিং খুব ভালো করেছে। সবার আগে ওরা বাড়িটার উপর নজর রেখেছিল, তারপর করণের যাওয়া আসার রাস্তাটা নোট করেছে, ডকুমেন্ট চুরি করেছে, আর তারপর সিম কার্ড এমন ভাবে নেয় যাতে কেউ কিডন্যাপারের কাছে পৌঁছতে না পারে। স্যার, ওই টিউশন মাস্টার সত্যি কথাই বলেছিলেন। উনি পুরোটা দিন কাজের মধ্যেই থাকে, সকালবেলা স্কুল আর দুপুর থেকে রাত পর্যন্ত টিউশনই পড়ায় স্যার। সেদিনকে বাড়িতেই ছিলেন। আর স্যার, এই ফিঙ্গার অ্যানালাইসিসের রিপোর্টটা। ওই কাটা আঙুলটা করণের নয়, এটা তো কোনো মৃত বাচ্চার যে 7 দিন আগে অন্তত মারা গেছে। একটা কাজ করো, মেয়ে তাকে জানাও, আর একটা টিম পাঠাও। শহরে যতগুলো মর্গ, কবরস্থান আর শ্মশান আছে সেখানে গিয়ে এই কাটা আঙুলের ব্যাপারে খোঁজ নাও। যদি কাটা আঙুলটা থাকে তাহলে লাশটা কোথাও না কোথাও আছে। ইয়েস স্যার। আরে মনসুদ ভাই, বন্ধুর সাথে এরমটা করবেন আপনি? হ্যাঁ, ব্যবসায় ভাই কেউ কারোর বন্ধু হয় না। এই কথাটা আপনি আমার থেকে ভালো জানেন। আপনাকে তো এর আগে আমি 3 লাখ টাকা দিয়েছি, বাকিটা আপনি পেয়ে যাবেন দোস্ত। একটু টাইম দিন আর ভরসা রাখুন আমাকে। আমি চক্কর চালিয়েছি, হয়ে যাবে। হ্যালো, তোর দরজায় আরেকটা উপহার পাঠিয়েছি, খুলে দেখবি না? ছোট আগেরবার মরার আঙুল পাঠিয়েছিলাম, কিন্তু এইবার আঙুলটা তোর ছেলে। শোনো, তোমার যা চাই আমি তাই দেবো। বাচ্চাটাকে কিছু করো না। টাকা রেডি হয়ে গেছে, কোথায় নিয়ে যেতে হবে বলো। গেম খেলছিস আমার সঙ্গে? হ্যাঁ, আমাকে ওখানে ডেকে পুলিশের হাতে ধরিয়ে দিবি? নিজেকে খুব ঝানু ভাবিস নাকি? তোর ছেলেকে কেটে না এক্ষুনি তোর বাড়িতে পাঠাবো, তখন কোথায় থাকবে তোর চালাকি? শোন, শেষবার বলছি, পুলিশকে এই কেস থেকে বের কর, না হলে তুই জানিস আমি কি করতে পারি। ওঠো ওঠো, দেখি ওঠো। করণের অপহরণকারীরা করণের আঙুল কেটে এটা প্রমাণ করে দিয়েছিল যে তারা মুক্তিপণের টাকার জন্য যে কোনো সীমা পার করতে পারে। তবে মেহতা পরিবার অপহরণকারীদের বিরুদ্ধে গিয়ে পুলিশের সাহায্য নিল। এবার করণকে যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ শরীরে বাড়িতে আনা জরুরি হয়ে পড়েছিল। যেখানে একদিকে পুলিশের তদন্ত জটিল হয়ে উঠছিল, সেখানে অন্যদিকে করণের মাথার উপর বিপদের মেঘ ঘন হয়ে উঠছিল। মেহতা পরিবার চূড়ান্ত দ্বন্দ্বে পড়ে গিয়েছিল। তাদের পরবর্তী পদক্ষেপ করণের জীবন আর মৃত্যুর মাঝখানে ব্যবধান তৈরি করতে পারত। পুলিশ কি অপরাধীকে সময় মতো ধরতে পারবে, নাকি অপহরণকারীরা করণকে আরো আঘাত দিতে চলেছে? কত দুষ্টুমি করবি মোটু? কে বলেছিল কাচের দরজায় গিয়ে লাফাতে? এইসব তো চলে দিদি। তাহলে ঠিক আছে, আমি এটা লাগিয়ে দিচ্ছি, সেটাও চলবে। হ্যাঁ, না না না, কাকু কাকু, এই কিডন্যাপাররা যা খুশি করতে পারে। তুমি যেভাবেই হোক করণকে বাড়িতে ফিরিয়ে নিয়ে এসো কাকু। স্যার, কিডন্যাপাররা আবার ফোন করেছিল। এবার যে নাম্বার থেকে ফোন এসেছিল সেটা পায়েল মেহতা নামে রেজিস্টার্ড। প্যাটার্ন ম্যাচ করছে, মানে এটা কিডন্যাপারদেরই কল। হতে পারে স্যার কিডন্যাপাররা পরিবারের কাউকে চেনে, বাড়ির কোনো লোক জ্ঞাতে বা অজ্ঞাতে কোনো ইনফরমেশন দিচ্ছে। হতেও পারে। ইন্সপেক্টর রবি বলছি। ইন্সপেক্টর সাহেব। হ্যাঁ বলুন। বলছি, করণকে পাওয়া গেছে। নিজের মাসির বাড়ি চলে গিয়ে আমাদের সঙ্গে মজা করছে। সত্যি মাসির বাড়িতে ছিল নাকি? না 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 স্যার, আমি মিথ্যে কেন বলবো। আসলে আমি বলতে চাই যে আমাদের এফআইআরটা উইথড্র করে নিন। খামোখা আপনাদেরও ঝামেলায় ফেলে দিলাম, তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। সচিন, কিছু গন্ডগোল লাগছে। হর্ষ ফোন করেছিল, বলছিল এফআইআর উইথড্র করতে, কারণ মাসির বাড়ি গিয়েছিল, ফিরে এসছে। আমার মনে হয় হুমকি দেওয়া হয়েছে। একটা কাজ করো, তুমি ওই ফ্যামিলির প্রত্যেকের ওপর সার্ভিলেন্স লাগাও। স্যার, কোথায় যাচ্ছ তোমরা? কাকু,
আমি কলেজে যাচ্ছি আর কেউ দিদি কোথাও যাবে না। এক ছেলেকে হারালাম, মেয়েদের আর হারাতে চাই না। দিদির আজকে আইএস এর এক্সাম রয়েছে। ও অনেক বছর ধরে এটার জন্য প্রস্তুতি নিয়েছে। আজ যদি না যায় তাহলে পুরো একটা বছর নষ্ট হবে। তোমরা কি চাও? কিডন্যাপারদের ভয়ে আমরা বাড়িতে থাকি, পরীক্ষাটাও দেব না? স্যার, মেহতা পরিবারের প্রত্যেকটা লোকের উপর সার্ভিলেন্স লাগানো হয়েছে। আর ওই গাড়ির ব্যাপারে খোঁজ পেলে, যেটায় বাচ্চাটাকে কিডন্যাপ করা হয়? না স্যার, কিডন্যাপারদের গাড়ির কোনো হদিশই পাওয়া যায়নি। সব জায়গা থেকে নেগেটিভ রিপোর্টসই আসছে। হতে পারে গাড়ির কালারটাই চেঞ্জ করে নিয়েছে। কালার চেঞ্জ করা তো যেতেই পারে। এক কাজ করো, গ্যারেজে গিয়ে চেক করো। ইয়েস স্যার। আমি কিছু করিনি স্যার। বল। একটা লোক ছিল, নাম আমি জানি না, প্রায় 2 মাস আগে এসেছিল। একটা বাচ্চা ছেলের আঙুল চাই, 1000 টাকা দেবো। কিন্তু আমি আপনাকে জানাবো কি করে? শনিবার দিন আবার আসবো এখানে। ও প্রত্যেক শনিবার আমার কাছে আসতো সন্ধেবেলা খোঁজ নেওয়ার জন্য। হ্যাঁ স্যার, 2 সপ্তাহ আগে একটা বাচ্চার বেওয়ারিশ লাশ আমি পেয়েছিলাম। তখন আমি চুপি চুপি ওই লাশের থেকে একটা আঙ্গুল কেটে নিই। 2 দিন পরে আসলো, পয়সা দিয়ে আঙ্গুলটা নিয়ে চলে গেল। ব্যাস স্যার। স্কেচ আর্টিস্টদের ডেকে পাঠাও। স্যার, স্যার 2 দিন আগে একটা গাড়ি এসেছিল, আর ওই গাড়িটা হোয়াইট কালারের ছিল। স্যার, গাড়িটা মহারাষ্ট্রের নয়, গুজরাটে ছিল। তুমি ওকে দেখলে চিনতে পারবে? হ্যাঁ স্যার। তাহলে একটা কাজ করো, আমার সাথে থানায় চলো। স্কেচ আর্টিস্টদের সাথে বসে তুমি ওদেরকে সাহায্য করবে। ওকে স্যার। স্যার, এই হাসমুখ লোকটা ঠিক লাগছে না। সবসময় নেশার ঘরে থাকে। ওর ব্যাপারে আরো কিছু জানার জন্য আমি পড়শিদের সাথে কথা বলেছিলাম। না স্যার, 1-2 বার যাওয়ার সময় আমি দেখেছি 2 ভাই নিজেদের মধ্যে গন্ডগোল করছিল। আচ্ছা, যখন আগের বার পয়সা চেয়েছিলাম তখন তুই বারণ করেছিলি। ছিল না বলেই তো বারণ করেছিলাম। এমনটা তো আর নয় যে প্রত্যেকবার বারণ করি। হর্ষারে কাজ কর, এই রোজের ঝামেলা মিটিয়ে ফেল আর প্রপার্টি ভাগ করে নে। ঝগড়ার পর হাসমুখ নিজের পরিবারের জন্য একটা নতুন বাড়ি বুক করেছিল, কিন্তু এখন সে বাড়ির পেমেন্টের জন্য ওর কাছে কোনো টাকা নেই। এই হাসমুখ খুব সোজা মনে হচ্ছে না, আর এর কাছে স্ট্রং মোটিভও রয়েছে কিডন্যাপিং করার। কিন্তু শুধু সন্দেহের বশে একে ধরতে পারবো না আমরা। স্যার, স্কেচ ওই মেকানিকের কথা অনুযায়ী বানানো হয়েছে, আর এটা শ্মশানের লোকের কথা অনুযায়ী। এদের সঙ্গে আম্বাবাড়ির দোকানদারের কথা পুরো মিলে যাচ্ছে। 2 জন কিডন্যাপার। একটা কথা বলো, কিডন্যাপারদের আর কোনো কল এসেছিল? না স্যার। এলাকার প্রত্যেকটা পুলিশ স্টেশন, চেকপোস্ট আর ট্রাফিক পুলিশে স্কেচ পাঠিয়ে দাও। আর হ্যাঁ, গাড়ির ব্যাপারে যতটুকু জানা গেছে সেটাও পাঠিয়ে দাও। যে কোনো শর্তে এই 2 জনকে আমাদের ধরতেই হবে। স্যার, হ্যালো। হ্যাঁ, আছে। তোর জিম থেকে ফোন। হ্যালো, হ্যাঁ, ইয়া, আই ওয়ান্ট টু কন্টিনিউ দ্য মেম্বারশিপ। আমি আসার পরে টাকা দিয়ে দেব। আমার ফোন, ডেফিনেটলি আই উইল। আই এম সরি, আমার ফোন আসছে, বাই। কাকু, কল ওয়েটিং এ ছিল। হ্যালো, শোনো, যা যা বলেছো আমি তাই করেছি। আমি তো এফআইআর উইথড্র করে নিয়েছি। বিকেল 4টের সময় পুরনো টেকরিতে চলে আসবি, একা আসবি। আর হ্যাঁ, টাকা আনতে ভুলিস না। কি বললো কাকু? স্যার, আবার একটা কল। নাম্বারটা শেফালি মেহতার নামে, সুইচ অফ রয়েছে। একটা প্রাইভেট গাড়ি ডাকো।
আরে তোকে তো বলছি সব ঠিক হয়ে যাবে রে, ফোন করবি আর টাকা এমনি চলে আসবে। বাচ্চাটা কোথায় গেল? আরে এখানেই তো ছিল, কোথায় চলে গেল কে জানে? খোঁজ ওকে। বস, হ্যালো। শোন, সবার আগে নিজের ফোনটাকে ফেলে দে। আমি যা বলছি সেটা শোন। ফোনটা রেখে দিয়েছি। এবার তোর ডান দিকে দেখ, ছোট রাস্তা আছে একটা, ওপরে উঠে আয়, নিচের দিকে একটা বাইক দেখতে পাবি, চাবি লাগানো আছে। আমি বলবো তোকে কোথায় যেতে হবে। আচ্ছা। হ্যালো। বাইক স্টার্ট কর, 1 কিলোমিটার এগিয়ে যা, ওখানে একটা কলা বাগান পাবি, ওখানে দাঁড়া, আমি ওখানেই দেখা করছি তোর সঙ্গে। নাথিং স্যার। স্যার কিচ্ছু পাওয়া যায়নি। স্যার, ওরা আমাকে হুমকি দিয়েছিল, সেজন্য আমি মিথ্যে বলেছিলাম আপনাদের। স্যার প্লিজ আমার করণকে বাঁচান। সচিন, আমার এই ফোনটার পুরো ঠিকজি কুষ্টি চাই। এটা কোথা থেকে কেনা হয়েছে, এটা সিম কার্ড নামে, পুরো রিপোর্ট চাই। আর হ্যাঁ, এটা ফরেন্সিক অ্যানালিসিসে পাঠিয়ে দাও। স্যার। করণ, 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 মা। করুন, করুন, কোথায় চলে গেছিলি বাবা? কোথায় গেছিলি আমাকে ছেড়ে তুই? আমার সোনা। বাবা, আঙ্কেলকে বলবে তোমায় কে নিয়ে গিয়েছিল, কোথায় নিয়ে গিয়েছিল? আমি কখনো কাউকে দেখিনি। ওরা আমার চোখে গামছা বেঁধে রাখতো। আমার সাথে দুটো আঙ্কেল থাকতো। একটা আঙ্কেল সব সময় মারতো, উনি খুব খারাপ ছিলেন। আর একটা আঙ্কেল, উনিও খুব বাজে। আর কখনো কখনো তৃতীয় আঙ্কেল আসতো, উনি তো সব থেকে খারাপ ছিল। উনিই বলেছে যে কেটে দাও ওর আঙুল। আচ্ছা বাবা, ওই তৃতীয় আঙ্কেলের ব্যাপারে কিছু বলতে পারবে? তার নাম শুনেছ? তার গলা শুনেছিলে তো তুমি? তার গলার আওয়াজ কেমন ছিল?
ওই আঙ্কেলটা এখানকার না, কখনো কখনো অন্য ভাষা বলতো, আমাদের এখানকার বাংলার মতো না। হুম হুম আই হালা কুত্তার বাচ্চা। ঠিক এরকম, হালা কুত্তার বাচ্চা। স্যার হালা কুত্তার বাচ্চা তো বাঙালরা বলে থাকে। করণের অপহরণকারীরা খুবই ধূর্ততার সঙ্গে টাকা নিয়ে নিয়েছিল, কিন্তু মেহতা পরিবারের কাছে তাদের ছেলে সুস্থ শরীরে ফিরে আসার থেকে বড় আর কিচ্ছু ছিল না। কিন্তু প্রশ্ন এটাই ছিল যে এত কিছুর পরেও কি সবকিছু শান্ত হয়ে যাবে? আরে বাবা দাঁড়া, আমি নিয়ে যাচ্ছি, তুই এদিকে আয়, তুমি বসো বসো, তোমরা খাও খাও, তোমরা খাও, আয় বাবা। হুম আসছি, আয় বাবা চল। খাবারটা তো ভালো না, ওই যে সেদিন যেটা বলছিলাম সেটা। আরে কি হয়েছে? আরে ইন্সপেক্টর স্যার, করণের বাথরুমে যাওয়ার ছিল, আর ধাবার পিছনে বাথরুম ছিল, আমি ওখানে ওকে নিয়ে যাচ্ছিলাম। চল চল, তুই সেরে নে, আমি ততক্ষণ হাত দিইনি। চল। স্যার আমি ওকে ধরার চেষ্টা করেছিলাম, কিন্তু পালিয়ে গেল। কি বাজেভাবে আঘাত লেগেছে বাচ্চাটার। তারপর ওরা চলে আসার পর আমি এখানে নিয়ে এসেছি। দেবেন এখানে 24 আওয়ার্স দুটো কনস্টেবল লাগিয়ে দাও। আপনি চিন্তা করবেন না, আমরা নিশ্চয়ই ওদের ধরতে পারবো। করণ কিডন্যাপ হয়, তারপর ফিরে আসে, এবং ফিরে এসে ও আমাদের কোনো বাঙাল ভাষা বলা কিডন্যাপের কথা বলে, আর তারপরেই ওর উপরেই ভয়ঙ্কর হামলা হয়। আর হামলাটা ওই ধাবাতে হয়েছে, তার মানে ওদের কাছে আগে ইনফরমেশন ছিল যে গোটা ফ্যামিলি ডিনার করতে ধাবায় যাচ্ছে। রাইট, তার মানে মেহতা পরিবারে কেউ একজন আছে যে ওই কিডন্যাপারদের ওদের মোমেন্টস এর ব্যাপারে জানাচ্ছে। একটা কাজ করো, গত 2 মাসে মেহতা পরিবার থেকে যতগুলো ফোন করা হয়েছে আর যতগুলো ফোন এসেছে সেই সমস্ত কলারদের নামের লিস্ট বার করো। খোঁজ তো নিতে হবে যে এই বাঙাল বলা কিডন্যাপার আর এই মেহতা পরিবারের মধ্যে কি কানেকশন আছে। করণের উপর প্রাণঘাতী হামলা হয়েছিল, এই দুর্ঘটনা পুলিশের সামনে নতুন প্রশ্ন তুলে দিয়েছিল। করণের অপহরণকারীরা কি আগে থেকেই তাকে হত্যা করতে চেয়েছিল, নাকি করণের বয়ানের পর তারা সচেতন হয়ে গিয়েছিল? তার মানে এটাই যে করণের জীবনের ঝুঁকি এখনো রয়ে গিয়েছে। লক্ষ্য করার বিষয় এটাই ছিল যে পুরো পরিস্থিতি মেহতা পরিবারের কোনো সদস্যের দিকেই ইঙ্গিত করছিল। স্যার লাস্ট মাসে এই ফ্যামিলির লোকেরা যাদের সঙ্গে কথা বলেছে তাদের লিস্ট, এর মধ্যে চেক করো কজন বাঙালি আছে। আমার লিস্টে একটাই নাম পাওয়া গেছে, ভৌমিক দাস। সে শুধু একবারই কল করেছে। স্যার আমার লিস্টে একটাও নাম পাওয়া যায়নি। স্যার আমার লিস্টেও একটা নাম আছে, সঞ্জয় চ্যাটার্জি। ও অনেকবার ফোন করেছে, কিন্তু মজার ব্যাপার হলো কিডন্যাপিং এর পর ও মোবাইলে কোনো ফোন করেনি, কিন্তু ল্যান্ডলাইনে করেছে। এই সঞ্জয় চ্যাটার্জির কল রেকর্ড বার করো, আর তা কিডন্যাপারের কল রেকর্ডের সঙ্গে ট্যালি করো। স্যার সঞ্জয়ের কল রেকর্ডস আর কিডন্যাপারদের কল রেকর্ডস ট্যালি করে এটা দেখা যাচ্ছে যে কিডন্যাপাররা যেখান থেকে ফোন করেছিল সঞ্জয় ওখান থেকেই মেহতার ল্যান্ডলাইনে ফোন করেছিল, আর প্রায় সেই সময়। তার মানে যদি কিডন্যাপাররা সুরাট থেকে ফোন করে তাহলে সঞ্জয় সুরাট থেকেই ফোন করেছে, আর ওরা যদি ভাপি থেকে ফোন করে থাকে তাহলে সঞ্জয়ও ভাপি থেকেই ফোন করেছে। এটা পুরোটাই কোইন্সিডেন্স, এত কিছু আকস্মিকভাবে হতেই পারে না। সঞ্জয়কে তুলে আনো। ঘোষ। তারপর সঞ্জয় ভাই কি করো তুমি? জিম ট্রেনার, গত 4 বছর থেকে এই করছি। আচ্ছা ভাই ঝট করে বলে ফেলো তো, টাকাটা কোথায় রেখেছো? কোন টাকা? আরে ওই ভালো করে শোনো বাবা, যেটা মেয়েটার ছেলেকে অপহরণ চিনতে পারছো গলাটাকে? কি উল্টাপাল্টা কথা বলছো? ভুলে গেলে এত তাড়াতাড়ি? অতুলার পেটে আগে মনে পড়ে? দুজনেই ধরা পড়েছে সুরাট স্টেশনের কাছে। সঞ্জয় এবার ঝটপট বলো, কারণ আমরা যদি মনে করানোর চেষ্টা করি সেটা খুব একটা ভালো হবে না। আমাকে বোকা ভাবছিস? তোমরা যা বলবে তাই মেনে নেবো।
কি প্রমাণ আছে তোমার কাছে? কি কি? এই হাত লাগাবি না, হালাল কুত্তার বাচ্চা। ঠিক আছে, ঠিক আছে, হয়নি, আমি আছি, আমরা আছি, ব্যাস। করুন না বাবা। আমার মেয়ে কিচ্ছু করেনি, ছেড়ে দিন ওকে, ছেড়ে দিন। আমার সাথে সঞ্জয়ের দেখা জিমে হয়েছিল। দেখতে দেখতে আমরা খুব ভালো বন্ধু হয়ে গেলাম। সঞ্জয় এক লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে। আমাদের ফ্যামিলি কখনো আমাদের বিয়েটাকে মেনে নিত না। আমাদের কাছে দুটো অপশন ছিল, হয় পালিয়ে বিয়ে করা, নয়তো যে কোনোভাবে সঞ্জয়ের কাছে অনেক টাকা চলে আসা, যাতে বাড়িতে বিয়ের কথা বলতে পারি। আমি জানতাম কাকু নিজের ছেলের জন্য সবকিছু করতে পারে, তাই আমি এই প্ল্যানটা বানিয়েছিলাম। সবার আগে চুরির নাটক করেছিলাম। অল্প টাকা চুরি করেছি যাতে চুরিটা আসল বলে মনে হয়। সঞ্জয়ের জিমে নানা ধরনের লোকজন আসতো। তার মাধ্যমেই অতুল আর পেটিয়ার কন্ট্যাক্ট পেয়েছি। তারপর অতুল আর পেটিয়া দুজন আলাদা আলাদা শহরে গিয়ে ডকুমেন্ট দেখিয়ে সিম কার্ড নেওয়া শুরু করলো। পুলিশকে বিভ্রান্ত করার জন্য এটা প্রয়োজন ছিল। অনেকবার আমি পরিবারের সামনেই সঞ্জয়ের সাথে কথা বলেছি, কোড ওয়ার্ডে। তোর জিম থেকে ফোন। হ্যালো, হ্যাঁ, ইয়া, আই ওয়ান্ট টু কন্টিনিউ দ্য মেম্বারশিপ। মেম্বারশিপ কন্টিনিউ রাখার মানে ছিল যাতে প্ল্যান কন্টিনিউ করতে পারি। সব কিছু সেট ছিল, কিন্তু মুক্তিপণের আগেই করণ বাড়িতে চলে এলো। কিন্তু ভাগ্য আমাদের সাথে ছিল। কিন্তু ওই দিন করণ সবাইকে বলে দিয়েছিল যে কিডন্যাপার বাঙাল ভাষায় কথা বলে, কখনো কখনো অন্য ভাষা বলতো। হালা কুত্তার বাচ্চা। তাই আমাদের ধরা পড়ার ভয়টাও অনেক বেশি ছিল। এই জন্য আমি করণের উপর হামলা করাই। পারফেক্ট প্ল্যান। ছেলেটাও বাড়ি চলে এলো আর তুমিও তোমার টাকাটা পেয়ে গেলে। কিন্তু ভাগ্যের খেলাটা দেখো, এত করেও কিন্তু শেষ রক্ষা করতে পারলে না তোমরা। দুজনকে আলাদা আলাদা সেলে ঢুকিয়ে দাও। ভারতে প্রতি বছর কম বেশি 50,000 অপহরণের কেস নথিভুক্ত হয়, আর সেক্ষেত্রে প্রায়শই অপহরণের মোটিভ টাকাই হয়ে থাকে। এই কেসেও মোটিভ টাকাই ছিল, কিন্তু আশ্চর্যের বিষয় এটাই যে অপহরণকারী পরিবারেরই একজন সদস্য ছিল। তাহলে আমরা কি আজ এমন সময় এসে গেছি যেখানে সম্পর্কের কোনো গুরুত্ব নেই? যেদিন মালিনী অ্যারেস্ট হলো সেদিনই মালিনীর ইউপিএসসির প্রিলিমিনারি এক্সামের দ্বিতীয় পেপার ছিল। একজন আইএস অফিসার হওয়ার উচ্চাকাঙ্ক্ষা রাখা মেয়ে আজ প্রেমের পাগলামিতে আর টাকার লোভে একজন ক্রিমিনাল হয়ে গিয়েছে। যখন মা বাবা প্রেমের সম্পর্কের বিরোধিতা করেন তখন একসঙ্গে বসে পরস্পরের সঙ্গে আলোচনা করে প্রবলেম সলভ করা যেতে পারে, কিন্তু মালিনী সেরকম কিচ্ছু করেনি। যদি তার উপর চাপ সৃষ্টি করা হচ্ছিল তাহলে সে আইনের সাহায্য নিয়েও সঞ্জয়ের সঙ্গে বিয়ে করতে পারত, কিন্তু সেরকমটাও হয়নি। মালিনী শুধুমাত্র নিজের স্বার্থের জন্য একটা জঘন্য অপরাধকে পরিণতি দিল, আর তার শাস্তি তাকে আজ ভোগ করতে হচ্ছে। মালিনী আর তার সঙ্গীদের বিরুদ্ধে আইপিসি 364 এ অনুযায়ী কিডন্যাপিং ফর র্যানসাম এবং 307 ধারা অনুযায়ী অ্যাটেম্পট টু মার্ডারের অভিযোগ দায়ের হয়েছে, আর শীঘ্রই তাদের শাস্তি হবে বলে আশা করা যায়। যদি আপনার মনে কোনো আশা থাকে, স্বপ্ন থাকে, বা আপনি আপনার পরিচিতদের থেকে আলাদা মানসিকতা ধারণ করেন, তাহলে সেই বিষয়ে আলোচনা করুন। কোনো অপরাধ করে বসবেন না। আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান করা যায়। নিজের যুক্তি, নিজের দৃষ্টিকোণ সামনের মানুষটিকে বোঝানো যায়, কিন্তু অপরাধের রাস্তা আপনাকে এমন একটা পাকের মধ্যে ঠেলে দেবে যেখান থেকে বাইরে বেরোনো সম্ভব নয়। আপনাদের সঙ্গে আবার দেখা হবে পরবর্তী এপিসোডে আরো একটা চমকে দেওয়ার মতো কেস নিয়ে। ততক্ষণ নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখুন আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল। শিক্ষা একজনের, জ্ঞান আমাদের সবার। জয় হিন্দ।